দেখতে পাচ্ছ তোমরা? জি জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমাদের এখানে যেটা আমরা দেখব সেটা হলো সেক্টরিং অফ সেল। হ্যাঁ, বেসিক্যালি আমরা যে সেলুলার টেকনোলজিতে যে হেক্সাগোনাল সেল আমরা অ্যাজিউম করি, যদিও তোমরা নিশ্চয়ই এখন জানো যে অ্যাকচুয়ালি আমাদের ওই সেলগুলোর কভারেজ একটা কোনো হেক্সাগোনাল সেল অনুযায়ী হয় না, তাই না? কারণ আমাদের হলো যে মোটামুটি যদি আমরা একটা বেস স্টেশন মাঝখানে একটা সেলের মাঝখানে রাখি, তাহলে আমরা চাই যে অমনি ডিরেকশনাল যদি এটার কভারেজ হয়, তাহলে এটা একটা সার্কুলার পথ হবে। তো সেই সার্কুলার পথটাকে আমরা বেসিক্যালি যেটা করি যে ওটাকে সার্কেল দিয়ে যদি আমরা পুরোটাকে চিন্তা করি জিওমেট্রিক্যালি, তাহলে যেহেতু দেয়ার উড বি ওভারল্যাপিং যদি আমরা পুরো এলাকাটাকে ইয়ে করতে চাই, আর যদি আমরা বলি যে না একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ করতে পারবে না, তাহলে দেখা যাবে যে একটা কিছু কিছু জায়গা ব্ল্যাঙ্ক থেকে যাবে, মানে ওখানে আমাদের জিওমেট্রিক্যালি ওই জায়গাটা কভার হচ্ছে না সার্কেল দিয়ে। তো বেসিক্যালি আমাদের যেহেতু সেলুলার সিস্টেমটা দরকার যে এটা একটা কন্টিগুয়াস কভারেজ যেন থাকে, সেই কন্টিগুয়াস কভারেজের কারণে আমাদের ক্লোজার টু দা কি বলে সার্কেল ইজ হেক্সাগন, যেটা নাকি জিওমেট্রিক্যালি অনেক ইজি জিওমেট্রি ইন দ্য সেন্স যে সবগুলো সাইড সমান, তারপরে তোমার রেডিয়াস এবং সাইড গুলো সমান, এইভাবে এগুলো অ্যানালাইসিস করা ইজ ইজিয়ার। তবে এইখানে যে জিনিসটা আমাদেরকে চিন্তায় রাখতে হয় সেটা হলো যে হোয়াট ইজ দি কো চ্যানেল এফেক্ট। কো চ্যানেল এফেক্টে আমরা এর আগে দেখেছি যে কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স যখন আমরা দেখেছি, তখন দেখেছি যে একটা হেক্সাগোনাল সেলের সঙ্গে একই ফ্রিকোয়েন্সি যেই কি বলে সেলগুলোতে হচ্ছে মানে ইউজ করা হচ্ছে, সেই সেলগুলো 6টা দিক থেকে ইন্টারফিয়ার করে উইথ দ্য কারেন্ট সেল। মানে আমরা যেই সেলটার ভিতরে ইন্টারফিয়ারেন্স গুলো বা চিন্তা করব, সেখানে যে আমাদের সি ওভার আই মানে সিগন্যাল টু ইন্টারফিয়ারেন্স যেটা, সেই আইটা হলো বেসিক্যালি আমরা চিন্তা করি এটা হলো কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স। কো চ্যানেল ইন্টারফিয়ারেন্স যদি আমরা একটা হেক্সাগোনাল সেলে দেখতে চাই, তাহলে হেক্সাগোনাল সেলের উপর দেখতে পাই যে আমরা যে রিইউজ ডিসটেন্স যেটা আছে সেই ডিসটেন্স পরে এরকম 6টা সেল থেকে ইন্টারফারেন্সটা আসে 6টা সাইড দিয়ে। তো এইটা অবভিয়াসলি তাহলে আমাদের যে সিগন্যাল টু ইন্টারফারেন্স রেশিওর ব্যাপারে যেটা দাঁড়ায় সেটা হলো যে আমাদের 6টা সেলের ইন্টারফারেন্স সিগন্যালের সঙ্গে আমাদেরকে ইয়ে করতে হয়। তো সেই কারণে এটাকে কি বলে ইমপ্রুভ করার জন্য সিচুয়েশনটা আমরা যেটা করি যে এই সেলটাকে কয়েকটা সেক্টরে ভাগ করে দিই। তো এটা একটা উপায় হলো যে আচ্ছা ঠিক আছে, সেলটাকে যদি আমি আমার তো টোটাল ওখানে মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তো অমনি ডিরেকশন হতে গেলে বা হেক্সাগন পুরোটার দিকে, সেখানে যদি আমরা 3টা সেক্টরে ভাগ করতে যাই, তাহলে 120 ডিগ্রিজ করে একটা সেক্টর পাওয়া যায়, 3টা সেক্টর। তাহলে দেখা যাচ্ছে যে একটা সেক্টরের মধ্যে দুটো সাইড আছে, হেক্সাগনের দুটো সাইড পড়ে, এবং এই দুটো সাইডের এই যে এই আমরা যদি এই ছবিটার দিকে দেখি, সেখানে দেখো যে প্রথম ছবিটা যেটা আছে যে 3 সেক্টরস, 3 সেক্টরস হিসাবে যদি আমরা কনসিডার করি, তাহলে এক একটা অ্যারো চিহ্ন যেটা আছে সেটা 2টা সাইডকে কভার করে। তো সেইভাবে যখন আমরা চিন্তা করব, তখন আমাদের ওই পার্টিকুলার সেক্টরের জন্য যে ইন্টারফারেন্সটা আমরা ক্যালকুলেট করব, সেখানে মাত্র 2টা সাইডের ইন্টারফারেন্স ইয়ে করব। কারণ আমাদের যদি ডিরেকশনাল অ্যান্টেনাটা আমাদের এই যে মাঝখানে থাকে, যেটা নাকি ডিরেকশনাল অ্যান্টেনা, তার মানে নট অমনি ডিরেকশনাল, পার্টিকুলার ডিরেকশনে এটা মেইন বিমটা থাকবে। তো সেইটা যদি দাঁড়ায়, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 2টা কি বলে সাইড দিয়ে আমাদের ইন্টারফারেন্সটা আসবে, যেহেতু আমরা আমাদের ডিরেকশনটাও ওই 2টা সাইড বরাবর করা, সেক্টরটা ওইভাবে ভাগ করা। তো এই যদি আমাদের কেস হয়, তাহলে এক একটা সেক্টরে আমাদের যে
সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেটা হচ্ছে 120 ডিগ্রি। তো এই ভাবে আমরা যদি করি তাহলে অবভিয়াসলি যে C/I ইমপ্রুভ করার কথা। আরো যদি আমরা বেশি করতে যাই তখন সেটাকে আমরা 6টা সেক্টরে ভাগ করতে পারি। 6টা সেক্টরে ভাগ করলে এক একটা ভাগের মধ্যে আমাদের আসতেছে হলো সে ফর এক্সাম্পল কত 6 6 36 60 ডিগ্রি করে এক একটা সেক্টর আসবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হেক্সাগনের যেটা 6 সেক্টর লেখা সেই এটার মধ্যে আমাদের যদি ডিরেকশনাল অ্যান্টেনা ইউজ করি with a 6 sector জিওমেট্রি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে মাত্র একটা সেক্টর দিয়ে যে ইন্টারফারেন্সটা আসতেছে কোচারের ইন্টারফারেন্স এইটাকে আমরা আমাদের ওভারকাম করতে হবে। তো এই ভাবে যদি আমরা দেখি তাহলে এইভাবে যেটা হচ্ছে সেই কথাটা এখানে আসছে যে ইন এ রেগুলার সেলুলার লেআউট অফ হেক্সাগোনাল সেলস co-channel interference is received from 6 surrounding cells all using the same channel sets. Therefore, the level of co-channel interference can be reduced by using several directional antennas at the base stations, with each antenna covering only a sector of the cell and with a separate channel set allocated to each sector. In practical systems, either 2π/3 sectors or 6π/3 sectors are used. With ideal antenna patterns, the number of surrounding interferers per channel could be decreased from 6 of the unsectored case. The ছয়টা সাইড দিয়ে ছয়টা আসতেছে interference আসতেছে from 6 of the unsectored case to 2 for 3 sector case and 1 for 6 sector case. When realistic directional antennas are used, the antenna attenuation for interferers from other sectors can be as low as a few dB, and the decrease in the interference level is much more modest. So এটা করে আমরা আইডিয়ালি যে পরিমাণ উন্নতি বা অ্যাডভান্টেজ পেতাম সেটা তো সেই তুলনায় একটু কম পাওয়া যাবে, কারণ আমাদের রিয়েলিস্টিক্যালি একদম ওইভাবে তো অ্যান্টেনা আইডিয়াল অ্যান্টেনা হবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্য ইন্টারফিয়ারেন্স থেকেও কিছুটা আসবে এবং সেটার কারণে আমাদের যেই যতটুকু ডিক্রিজ হওয়ার কথা in terms of the interference ঠিক ততটুকু পাওয়া যাবে না। তো এইটাই আমরা ইনফ্যাক্ট সে ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা বেস স্টেশন দেখি তাহলে বেস স্টেশনের যে মাস্ট যে অ্যান্টেনা মাস্টটা আছে সেই অ্যান্টেনা মাস্টের মধ্যে দেখা যায় যে কতগুলো বার অ্যান্টেনা টাইপের আছে যে তিন ডিরেকশনে মুভ করা। হ্যাঁ, তিন ডিরেকশনে মুভ করা মানে হলো যে এটা একটা তিনটা সেল আমরা ওখানে কভার করছি ফ্রম একটা সিঙ্গেল মাস্ট। হ্যাঁ, মানে অ্যান্টেনা তিনটা আছে, এক একটা মেইন বিম দিয়ে এক একটা সেল করে, তাহলে তিনটা আমরা নেইবারিং সেল, যে নেইবারিং সেলকে আমরা করছি ইন দ্য 3 সেক্টরস। আর 6 সেক্টরস যদি হয় তার মানে একদম 6টা সাইড দিয়ে আমরা দেখতে পাই যে 6টা বার অ্যান্টেনা একটা সার্কুলার প্যাটার্নে মাস্টে বসানো আছে ইন দ্য টপ। হ্যাঁ, অনেক সব বেস স্টেশনে তোমরা দেখতে পাবে যে এরকম দেখা যায়। বেস স্টেশনে অ্যান্টেনা গুলো তো সাধারণত এই ধরনের বার অ্যান্টেনা টাইপের হয়, একটা রেক্টেঙ্গুলার একটা সলিড আমরা দেখতে পাই কভার্ড এলিমেন্ট। আর অবভিয়াসলি ওইটার সাথে যখন মোবাইল সুইচিং সেন্টারের কানেকশন আমাদের আনতে হয় সেটা আইদার অপটিক্যাল ফাইবারে করা হয় অথবা ওখানে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ সিস্টেম ইউজ করে আমাদের ডিরেকশনাল প্যারাবোলিক অ্যান্টেনা ইউজ করে ডিরেকশনাল লিংক সৃষ্টি করা হয়। তো এই হলো আমাদের সেক্টরাইজেশনের যে কি বলে ব্যাপারটা, যেটা দিয়ে আমরা আমাদের সিস্টেমের C/I আমাদের যতটুকু রেখে আমরা কাজ করতে পারবো সেটাকে স্যাটিসফাই করা যেতে পারে। The problem আছে কিছু এগুলো যদি দেখি, the problem for the sectorization is that there are fewer available channels within each new channel set of each sector, and thus trunking efficiency of the utilized channels decreases.
মানে যেমন ধরো আমাদের একটা ওই পার্টিকুলার সেলটা যেটাকে আমরা সেক্টরাইজ করছি সেইখানে উইদাউট সেক্টর ওমনি ডিরেকশনালি সাপোজ আমাদের 12টা ফ্রিকোয়েন্সি ইউজ করছি আমরা, হ্যাঁ, সে 12টা ফ্রিকোয়েন্সি। এখন 12টা ফ্রিকোয়েন্সির মধ্যে দেখা যাবে যে যদি আমি 3টা সেক্টরে ভাগ করি তাহলে এক একটা সেক্টরের জন্য 4টা করে ফ্রিকোয়েন্সি অ্যালোকেটেড থাকবে, হ্যাঁ। যদি আইডিয়ালি আমরা অ্যাজিউম করি যে এই ফ্রিকোয়েন্সি গুলো অ্যাসাইন্ড ফ্রিকোয়েন্সি অলরেডি ফর দ্যাট পার্টিকুলার সেক্টর, তাহলে তাতে যেটা হচ্ছে যে ট্রাঙ্কিং এফিসিয়েন্সি কমে যাচ্ছে। ট্রাঙ্কিং এফিসিয়েন্সি মানে যে ট্রাঙ্ক লাইন যেটাকে আমরা বলি, বা ট্রাঙ্ক মানে হলো যেটা নাকি শেয়ার্ড বাই এভরিবডি, হ্যাঁ, শেয়ার্ড বাই এভরিবডি। আর ডেডিকেটেড লাইন্স যেগুলো থাকে সেগুলো হলো যে যখন আমাকে একটা ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করা হচ্ছে সেটা ডেডিকেটেড টু মি, হ্যাঁ, যখন আমি আই ওয়ান্ট টু মেক এ কল। তো এইখানে এই যে যদি আগে ছিল 12টা ফ্রিকোয়েন্সি সার্কুলার কভারেজ, তাহলে অমনিডিরেকশনাল কভারেজ, তাহলে 12টা ফ্রিকোয়েন্সি যে F1 টু F12 যেগুলো আছে এই 12টাকেই আমরা যে কোনো দিকে অ্যাসাইন করতে পারতাম টু দি কাস্টমার। তার মানে probability of getting one vacant frequency out of 12 definitely is much better than যদি আমরা সেক্টর করে এক একটা সেক্টরে 4টা করে ফ্রিকোয়েন্সি রাখি, তাহলে ওই 4টা দিয়ে সেই এফিসিয়েন্সিটা আমরা পাবো না, এটা theoretically 1/3 কমে যাবে। তো সেই হিসাবে আমরা দেখি যে this is a little bit problem for this. The channel usage with the same number of channels in a omnidirectional cell is much higher than in a sectorized cell. হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে চ্যানেলের যে ইউজের যে ব্যাপার, কারণ ওখানে আমরা একটা সেক্টরে 4টা ফ্রিকোয়েন্সি দিলে 5 জন সাবস্ক্রাইবার যদি আমার কাছে ফ্রিকোয়েন্সি চায় তাহলে আমরা অলরেডি 4টা দিতে পারবো, আর একদিন দিতে পারবো না। আর সেখানে আর 4টার বেশি হলে তো অন্য বাকিগুলো সবই ওখানে আমাদের রিফিউজ করতে হবে টু গিভ এনি ফ্রিকোয়েন্সি বা চ্যানেল। তো whereas যদি আমার 12টা পুরো ফ্রিকোয়েন্সি অ্যাভেলেবল থাকতো তাহলে আমি একটা দিকে যদি অনেক বেশি ডিমান্ড হয় কোনো কারণে তাহলে সেই দিকে আমি 4টার জায়গায় আমি 6টা 7টা 8টা পর্যন্ত ফ্রিকোয়েন্সি দিতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে when sectorization। তো এইটাই বলছে যে the channel usage with the same number of channels in a omnidirectional cell is much higher than in a sectorized cell. Therefore, introducing sectorization into any existing frequency reuse pattern decreases traffic capacity. তার মানে এই এটা করলে যেটা হয় যে আমাদের কি বলে এফিসিয়েন্সি ডিক্রিজ করে। তবুও আমাদের যেমন বেস স্টেশন করার জন্য আমাদের যে অ্যাভেলেবিলিটি অফ বেস স্টেশনের যে স্পেস পায় এই স্পেস গুলো যদি আমরা কনসিডার করি তাহলে দেখা যাচ্ছে যে একটা সেন্ট্রাল স্পেস থেকে আমি 3টা সেল ডিজাইন করতে পারি, তো সেটা ইজিয়ার দেন 3টা omnidirectional base station করা for those 3 cell. তো এই একটা অসুবিধা তো আছে, প্র্যাকটিক্যাল অসুবিধা for installing the base stations. However, sectorization can increase traffic capacity if the reduction of co-channel interference makes it possible to use different frequency reuse pattern with lower reuse factor. মানে আমাদের যে কে ক্লাস্টারিং বা রিইউজ ফ্যাক্টর, এই কে যদি আমরা ছোট করে আনি, যেমন আমাদের যদি 7টা সেলের ক্লাস্টার না হয়ে সে 5টা বা 4টা সেল বা 3টা সেলের যদি আমাদের ক্লাস্টার হয় তাহলে যেহেতু রিইউজ এটা কি বলে ছোট হয়ে আসতেছে রিইউজ ফ্যাক্টরটা, তাহলে আমাদের মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি গুলোকে বেশি আমরা কি বলে ইউজ করতে পারবো, কারণ ওই ক্যাপাসিটি অবভিয়াসলি বেড়ে যাচ্ছে। কারণ তখন 3টা সেলের মধ্যে আমি যখন ক্লাস্টারটা হবে সেখানে এক একটা সেলে আমার যেখানে আগে 7-12 সে 12টা করে যদি রাখি এক একটার জন্য, তাহলে 7-12 84টা মানে
সাবস্ক্রাইবারকে আমি একসঙ্গে সার্ভ করতে পারতাম। সেখানে আমার যদি তিনটার জন্য 84টা ইয়ে থাকে তাহলে অনেক বেশি আমরা সাবস্ক্রাইবারকে সার্ভ করতে পারতাম, কারণ আমাদের রিপিটেশন অফ দ্য ক্লাস্টার আরো অনেক বেশি হতো যদি আমরা তিনটা করে যদি রিইউজ ফ্যাক্টরটাকে ইউজ করি। তো এই সমস্ত কারণে the reduction of reuse factor from k equal to 7 to k equal to 4 can more than compensate the loss of traffic capacity due to division of channels among 3 sectors in each cell if the total number of channels is large enough. তাহলে এখানে বোঝা যাচ্ছে যেটা বললাম যে আমাদের যেখানে 7টা সেল দিয়ে ক্লাস্টার হলে 7টা সেলের মধ্যে আমাকে ইউনিক ফ্রিকোয়েন্সি দিতে হতো, কিন্তু whereas আমি ওইটাকে যদি আমি 3টা বা 4টা সেলের ক্লাস্টারিং গ্রুপের মধ্যে আনি তাহলে অবভিয়াসলি একটা গ্রুপে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে এবং আমি আরো ঘন ঘন রিইউজ করতে পারছি দোজ ফ্রিকোয়েন্সিস। তো এইটা হলো আমাদের সেক্টরাইজেশনের ব্যাপারটা। The preceding description described the fixed channel assignment schemes. যেটা বলেছিলাম যে ফিক্সড চ্যানেল অ্যাসাইনমেন্ট যদি থাকে তাহলে আমি বলে দিচ্ছি বা আমি ওইভাবে ফিক্স করে দিচ্ছি যে এই সেক্টরের জন্য ফ্রিকোয়েন্সি f1 f2 এবং f3 দেওয়া হলো, এইটার জন্য দেওয়া হলো f4 f5 f6 এইভাবে। তো তার মানে হলো যে কোনো একটা সেক্টরে যদি আমার কি বলে ফ্রি চ্যানেল থাকে সেটাকে আমি আরেকটা সেক্টরে যেখানে নাকি আমার 3টা ফ্রিকোয়েন্সি থেকে আরো বেশি সাবস্ক্রাইবারের ডিমান্ড হচ্ছে সেখানে আমি দিতে পারছি না, সেটা হলো ফিক্সড চ্যানেল অ্যাসাইনমেন্ট স্কিম যদি হয়। বাট বেসিক্যালি যদি আমরা বলি যে the alternative strategy is the dynamic channel assignment, মানে তার মানে there would be the pool, মানে একটা মানে যেমন আমরা যদি ধরি যে সে 6টা গাড়ি আছে 30 জন ব্যক্তিকে বা কি বলে সার্ভ করার জন্য, তাহলে 6টা গাড়ি যদি ফ্রি সবার জন্য থাকে তাহলে যে কোনো সময় 5-6-30 5টা গ্রুপের থেকে আমি হয়তো দেখা গেল যে ওখানে 5 জনের জায়গায় 6 জন বা 7 জন আমি ওই গাড়িটাতে ঢুকিয়ে আমি ইউজ করতে পারলাম। আর যদি বলে যে না এই সেক্টর এই গ্রুপের জন্য শুধু আমার এই 3টা বা এই 4টা গাড়ি আছে তাহলে দেখা যাবে যে আমরা ওদিকে বেশি লোক হলে আমরা সার্ভ করতে পারছি না। তো এইটা হলো অবভিয়াসলি যে আমরা যদি ডাইনামিক অ্যাসাইনমেন্ট হয় চ্যানেলের তাহলে যেখানে দরকারটা বেশি সেখানে আমরা ইজিলি চ্যানেল অ্যাসাইন করতে পারবো। So the dynamic channel assignment where the base station of a cell asks the mobile switching center for a channel during the initialization of a call. The MSC decides on a call-by-call basis which channel to assign in accordance to short-term interference and traffic fluctuations. This decision is based on the channel occupancies under current traffic conditions over a large number of neighboring cells. Next, আমরা দেখতে পারি যে in general what are the components of cellular systems. Cellular system এ আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে MS একটা মোবাইল স্টেশন বা মোবাইল হ্যান্ডসেট, it is wirelessly connecting to a base station antenna, base station installation. সেখানে এখানে দেখাচ্ছে যে সে ফর এক্সাম্পল 4টা বেস স্টেশনের একটা গ্রুপ দেখানো হচ্ছে এবং এই 4টা বেস স্টেশনের গ্রুপের সঙ্গে মোবাইল সুইচিং সেন্টার MSC টার কানেকশন এস্টাবলিশ করা হচ্ছে যেটা হলো either through optical fiber অথবা through microwave communication, microwave wireless communication. এখন এখানে দেখানো হচ্ছে যে মোবাইল সুইচিং সেন্টার একটা PSTN নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড
এবং আরেকটা মোবাইল সুইচিং সেন্টারের সঙ্গে কানেক্টেড, যেই মোবাইল সুইচিং সেন্টারটা আবার অন্য কয়েকটা বেস স্টেশনের সঙ্গে কানেক্টেড। তো এটা হলো একটা ভেরি সিম্পল জেনারেল কনফিগারেশন। এখন দেখা যাচ্ছে যে আমাদের বেসিক্যালি যেহেতু নর্মাল ওয়্যার টেলিফোন সিস্টেম আগে এসেছিল, তাহলে আমাদের দেখা যায় যে প্রায় বড় শহরে বা ইয়েতে প্রত্যেক বাড়িতে হয়তো বা একটা করে ফিক্সড ল্যান্ডলাইন ফোন থাকে। তো এখন ওই ল্যান্ডলাইন ফোনের সঙ্গে ডেফিনেটলি মোবাইল সুইচিং সেন্টার এর একটা কানেকশন থাকতে হবে, যাতে আমাদের এই কোনো মোবাইল থেকে যদি কোনো ল্যান্ডলাইন ফোনে কথা বলতে হয় তাহলে সেই কানেকশনটা থাকতে হবে, অথবা কোনো ফিক্সড লাইন ফোন থেকে যদি আমি মোবাইল ফোনের সঙ্গে কানেক্ট করতে চাই সেটা কানেকশন মেনটেন করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি আমাদের এখানে শহরে যদি পিএসটিএন এর যে সুইচিং সেন্টার গুলো থাকে, সেই পিএসটিএন এর সুইচিং সেন্টার হয়তো একটা বড় শহরে 5টা 7টা 10টা 12টা সুইচিং সেন্টার থাকতে পারে, এবং সেগুলো সবগুলোই ইন্টারকানেক্টেড হতে পারে। তো এইখানে মোবাইল সুইচিং সেন্টার যেটা আমরা দেখাচ্ছি, সেই মোবাইল সুইচিং সেন্টার একটা মোবাইল সুইচিং সেন্টারের সঙ্গে একটা বেস স্টেশন গ্রুপের আমরা কানেকশন দেখাচ্ছি। তো সেখানে যদি আমাদের নেটওয়ার্ক অনেক বেশি হয়, একটা বড় শহর হয় যেখানে হয়তো কি বলে 10 লাখ বা 20 লাখ লোকের কোনো একটা পার্টিকুলার অপারেটরের আন্ডারে যদি ক্লায়েন্ট থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের হয়তো একটার জায়গায় 2টা বা 3টা মোবাইল সুইচিং সেন্টার থাকতে হবে এই পুরো শহরে। সেই ক্ষেত্রে ওই মোবাইল সুইচিং সেন্টার গুলো ইন্টারকানেক্টেড থাকবে, সো দ্যাট আমরা শুধু মোবাইল টু মোবাইল কল যদি হয়, অবভিয়াসলি এখানে পিএসটিএন এর সঙ্গে কানেকশনটা দরকার নাই। তো সেখানে এই জন্য দেখাচ্ছে যে মোবাইল সুইচিং সেন্টার বা একটা মোবাইল সুইচিং সেন্টার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারে। তার কারণ হয়তো যে নাকি কল করছে সে হলো সে উপরের মোবাইল সুইচিং সেন্টারের আওতায় আছে, আর যাকে কল করছে সে তার আওতায় আছে যে আরেকটা মোবাইল সুইচিং সেন্টারে, তাহলে অবভিয়াসলি এটা এটার মধ্যেই সীমিত থাকবে। আবার যেটা হলো যে অনেক সময় দেখা যায় যে একটা বড় শহরে দুটো বড় অপারেটর আছে, তো সেই দুটো বড় অপারেটরের মধ্যে সে একটা গ্রামীণ ফোন এবং আরেকটা রবি, তো সেখানে গ্রামীণ ফোন তো রবিও হয়তো একটা কানেকশন থাকতে পারে তাদের দুইজনের দুই মোবাইল সুইচিং সেন্টারের সাথে। আরেকটা ভেরিয়েন্ট হতে পারে, এবং যেটা এখন আমাদের দেশে প্রচলিত আছে, সেটা হলো যে ইন্টারকানেকশন এক্সচেঞ্জেস বা আইসিএক্স। আইসিএক্স, তো আইসিএক্স টা হলো বেসিক্যালি যে আমি যদি এমন একটা কানেকশন চাই যেটা নাকি কি বলে গ্রামীণ থেকে রবিতে হবে বা ওরকম, তাহলে সেইখানে দেখা যাচ্ছে যে আমার গ্রামীণের মোবাইল সুইচিং সেন্টারটা থ্রু অ্যানাদার ইন্টারকানেকশন এক্সচেঞ্জ যেটা আছে আইসিএক্স, ওইটার থ্রুতে কানেক্টেড টু দ্য রবিজ মোবাইল সুইচিং সেন্টার। সো আইসিএক্স বেসিক্যালি একটা সেপারেট এন্টিটি, যেটা নাকি দেয়ার আর নাম্বার অফ আইসিএক্সেস যাদের থ্রুতে বিভিন্ন অপারেটররা কানেক্টেড থাকে ফর দেয়ার সার্ভিসেস, ইন্টারলিঙ্কড সার্ভিসেস। যেরকম আমাদের এখন অনেকগুলা আইডব্লিউজি বা ইন্টারন্যাশনাল গেটওয়ে, আইজিডব্লিউ ইন্টারন্যাশনাল গেটওয়ে এক্সচেঞ্জ আছে, যেগুলোর সাহায্যে আমরা ইন্টারন্যাশনাল বা ওভারসিজ কানেকশন গুলো পাই। তো সেখানেও যে সমস্ত মানে আইজিডব্লিউ এর সাথে চুক্তি আছে এবং ফর ওয়ান পার্টিকুলার মোবাইল অপারেটর, তাহলে তার থ্রুতে সে তার বিদেশের কলগুলোকে রুটিং করা হয়। ওয়ারেজ আবার এই আইজিডব্লিউ গুলো আইসিএক্স এর সাথে হয়তো থ্রু আইসিএক্স সাথে কানেক্টেড আছে টু আইজিডব্লিউ। সো বিভিন্ন কনফিগারেশনে এই কানেকশন গুলো হতে পারে ডিপেন্ডিং অন দা টেলিকমিউনিকেশন রুল এবং ডিপেন্ডিং অন দা quality and quantity of the systems. তো এখানে এই পিএসটিএন যেহেতু আগে থেকে আছে,
আর মোবাইল সুইচিং সেন্টার বা মোবাইল নেটওয়ার্কটা পরে এসছে রিসেন্টলি, তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি যে পিএসটিএন এর যে নেটওয়ার্ক সেটা অনেক বেশি বিস্তৃত আছে, এবং সেই নেটওয়ার্কের থ্রুতে পিএসটিএন এর থ্রুতে আমরা এক এক অপারেটর থেকে আরেক অপারেটরে যেতে পারি। তো এইরকম বিভিন্ন রকমের ভেরিয়েন্ট হতে পারে। তো এটা এক জায়গায় এক এক ধরনের এগ্রিমেন্টের আন্ডারে এই ধরনের হয়। The only piece of equipment from the whole cellular system that the user sees is the mobile station. কারণ আমরা শুধু কি জানি, আমরা শুধু আমাদের মোবাইল হ্যান্ডসেটটাই আমাদের কাছে থাকে, আর অন্য কিছুই আমরা জানি না। তো এইখানে মোবাইল স্টেশনটা which can be either a vehicle mounted portable unit, ভেহিকেলের সঙ্গে পোর্টেবল হতে পারে, এটা এখন আর এরকম নয়, বা এখন মোস্টলি হলো হ্যান্ডহেল্ড ইউনিট। Each mobile station is in direct contact with one of the base stations through the radio interface of the system. হ্যাঁ, সবসময় আমরা যে এলাকাতেই থাকি না কেন, আমি যদি একজন মোবাইল কমিউনিকেশনের কাস্টমার হয়ে থাকি, তাহলে আমার মোবাইল স্টেশনটা সবসময় যে কোনো একটা কি বলে বেস স্টেশনের সঙ্গে কানেক্টেড হবে অ্যাকর্ডিং টু মাই কারেন্ট লোকেশন বা কারেন্ট পজিশন। এখানে একটা জিনিস করতে হবে যে মোবাইল সুইচিং সেন্টার বেসিক্যালি যেখানে আমার অ্যাড্রেস, সেই অ্যাড্রেস একটা থাকবে যেটা মোটামুটি সেমি পার্মানেন্ট টাইপের অ্যাড্রেস, এবং সেই অ্যাড্রেসের আন্ডারে যখন আমি থাকবো তখন হলো যে একটা আমার হোম বেস স্টেশন বা ইয়েতে থাকবো, সেইখানে সেই বেস স্টেশনটা ইনফরমেশন যেন সবসময় আমার মোবাইল সুইচিং সেন্টারে থাকবে। তো এরপরে আমি যখনই অন্য জায়গায় যাচ্ছি, যে সে ফর এক্সাম্পল আমি থাকি গুলশান এরিয়াতে, তো সেইখানে এই এরিয়াটাতে আমার যে ঠিকানা দেওয়া আছে এটা হলো আমার বেস। আর আমি যখন ইউএপি তে যাই বা ইয়ে করি, তাহলে ইউএপি তে যেটা হচ্ছে যে ওখানে যতক্ষণ থাকি ততক্ষণ ওখানকার যে বেস স্টেশন সেটার আওতায় আমি থাকি। তো এনিওয়ে, তো এই বেস স্টেশনস গুলো যে ইয়ে করে সেটা হলো যে the base station contains all the necessary equipment for radio communication over the radio interface. On the other side, the BS is connected by permanent wire links to the mobile switching center, MSC, which is a telephone exchange designed for handling cellular services. So permanent wire links hote pare, permanent optical fiber hote pare, permanent ওয়্যারলেস লিংকও হতে পারে, কারণ শহরের মধ্যে সব বেস স্টেশন গুলো থেকে আমার আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল ফাইবার নেওয়া ইয়ে করা ইজ নট পারমিটেড। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদেরকে ওই কি বলে মাইক্রোওয়েভ কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট মাইক্রোওয়েভ কানেকশন দিতে হয়। তো তারপরে mobile switching center, which is a telephone exchange designed for handling cellular services. The MSC's routes calls from PSTN to mobile customers and vice versa. Hence, calls over a new cell as mobiles travel across cell boundaries and authenticates wireless customers before they make calls. So, এই সব কিছু গুলো basically the brainchild বা brain হলো MSC, মোবাইল সুইচিং সেন্টার, যেটা থেকে এই মোবাইল আমাদের যে কাস্টমার, আমি যে একজন কাস্টমার, আমার কোথায় আমি আমার বেস লোকেশন, আমার অন্যান্য অ্যাড্রেস প্যারামিটার এগুলো সব ওখানে থাকবে, এবং আমি যখনই আমি কোথাও মুভ করতেছি শহরের মধ্যে, তো সেখানকার যে আমার যে টেম্পোরারি যে লোকেশন হচ্ছে সেটার ইনফরমেশনটাও মোবাইল সুইচিং সেন্টারে থাকবে। The MSCs are connected to the PSTN and to other MSCs. This arrangement enables MSS to communicate with other MSS as well as with non-mobile users. সুতরাং এটা obviously আমরা দেখতে পাই। It also allows the MSS to receive calls within the service area of the cellular system. Cellular networks also include hardware and software for transmission,
switching, coding, and in fact for almost any field of communications engineering. Obviously it's a complex system, এবং যেই কমপ্লেক্স সিস্টেমের জন্য হার্ডওয়্যার তো অবশ্যই লাগছে এবং সফটওয়্যার ড্রিভেন, these hardwares are software driven basically. Therefore there are only a handful of companies of the world who can provide a complete cellular network of operators. তো এটা তো obviously আমাদের দেখতে পাই যে telecommunication industry is very limited to only number of big players. মানে বড় বড় কোম্পানি কতগুলো আছে, যেমন সে ফর এক্সাম্পল নোকিয়া, যেমন সিমেন্স, যেমন এরিকসন, যেমন কি বলে হুয়াওয়ে, তারপরে এই জাতীয় যে কোম্পানিগুলো আছে তারা হলো দ্য বিগ প্লেয়ার্স ইন টেলিকমিউনিকেশন, এবং স্পেশালি এখন যেহেতু মোবাইল কমিউনিকেশনটা বেশি ওয়াইড স্প্রেড, সুতরাং মোবাইল কমিউনিকেশনের জন্য যে যে ইউনিট দরকার সবগুলো ইউনিটই ওখানে একজন ম্যানুফ্যাকচারার বা একটা কোম্পানি হ্যান্ডেল করতে পারে। On the other hand, the purpose of standardization of cellular networks is exactly to permit the operators to build their networks from equipment of different vendors. কিন্তু যেহেতু আমরা জানি যে স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয় প্রত্যেকটা ইউনিটের ব্যাপারে among the manufacturers, তো সেখানে আমি হয়তো দেখা যাচ্ছে যে একটা মোবাইল সেশন ইউজ করছি, আমি ইউজ করছি সে ফর এক্সাম্পল স্যামসাং, কেউ ইউজ করছে সে কি বলে চাইনিজ হুয়াওয়ে বা যে কোনো ধরনের নোকিয়া মোবাইল হ্যান্ডসেট ইউজ করছে। তো কিন্তু ওই হ্যান্ডসেট প্রত্যেকটাই হ্যাজ টু বি স্ট্যান্ডার্ডাইজড এগেইনস্ট any base stations বা মানে any manufacturers of the base station equipment, transmitter, receiver, antennas, তারপর সুইচিং সেন্টারের সুইচেস এবং এই সবগুলোতেই অবশ্যই যে প্রত্যেকটা কোম্পানি হ্যাজ দেয়ার ওন টাইপ অফ কি বলে সফটওয়্যার, অনেক ধরনের ডিফারেন্স সেখানে থাকবেই, কিন্তু টু মেক ইট স্ট্যান্ডার্ডাইজড যাতে যে কোনো একজন অপারেটর যেন একটা কোম্পানির ইয়েতে না পড়ে যায়, মানে যে ওইটা ছাড়া আর অন্য কোথাও করলে সে কাজ করতে পারবে না, এরকম যেন না হয়, সেই জন্য things are all standardized. একটা ভেরি ইম্পর্টেন্ট ইয়ে হলো হ্যান্ডওভার। এই হ্যান্ডওভারটা যেটা হলো যে আমরা যখন যেহেতু একটা মোবাইল কমিউনিকেশন, সুতরাং মোবাইল স্টেশন বা হ্যান্ডসেট দিয়ে আমি যেহেতু সবসময় এঙ্গেজ থাকি ইন এ কল, তো এবং ওইটার সময় যদি আমি একটা মুভমেন্টের মধ্যে থাকি, যে আইদার I am walking as a pedestrian or আমি একটা গাড়িতে বসে আছি এবং গাড়িটা চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, obviously we would cross from one base station area to another base station area. একটা base station area যদি সে 1 কিলোমিটার রেডিয়াসের হয়, তো obviously আমি হয়তো যেখানে যাচ্ছি সেটা হয়তো 5 কিলোমিটার দূরে, তাহলে ওখানে আমি অনেকগুলো আমার হ্যান্ডওভার হতে হবে from one base station to another base station. So basically handover টা হলো যে আমাকে as if একটা বেস স্টেশন আরেকটা বেস স্টেশনের হাতে দিয়ে দিল। হ্যাঁ, তো এটা দিতে হবে কারণ বেস স্টেশন গুলো একটা লিমিটেড কভারেজ এরিয়া আছে, সুতরাং ওই কভারেজ এরিয়া থেকে যদি আমার কলটা শুরু হয়, এরপরে আমি যখনই ওই এরিয়াটা ক্রস করে অন্য এরিয়াতে ঢুকবো, তখন ওখানকার যে বেস স্টেশন আছে সেটা আমাকে নিয়ে নিবে উইথ এ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি টু সুপারভাইজ মাই মুভমেন্ট এন্ড মাই কমিউনিকেশন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো যদি আমরা না করি, তাহলে the call is passed to another base station in another cell, then it would be lost যদি এই জিনিসটা আমরা না করতে পারি। Thus each time the MS leaves a cell and enters into another cell, a handover to a different frequency channel in the new cell must take place. এটা হলো একটা অনেক বড় একটা টাস্ক of the mobile communication system, the handing over to a new base station which is neighboring base stations from the
the original base station where you initiated the call. Handover should be performed successfully, imperceptible to a user. এবং এটা যেন যে ইউজ করছে মোবাইল সিস্টেমটা সে যেন ওইভাবে বুঝতে না পারে যে হি ইজ বিং হ্যান্ডেড ওভার টু এ ডিফারেন্ট বেস স্টেশন। কারণ ওই ধরনের যদি ট্রানজিশন গুলা যদি এমন হয় যে আমার কমিউনিকেশনের লিঙ্কে যেটা ছিল সেটা হঠাৎ করে মনে হয় যে চলে গেল, তারপর আবার আসলো বা ইয়ে হলো, এরকম যদি হয় তাহলে obviously the service would be considered not good. So handover should be performed successfully, imperceptible to a user, but as infrequently as possible. কিন্তু এই ধরনের হ্যান্ডওভারটা যত কম হয় ততই ভালো। তো এখন যেখানে হচ্ছে যে আমাদের যদি সিটি এরিয়াতে যদি আমরা থাকি, সিটি এরিয়াতে থাকলে যেহেতু এখানে সাবস্ক্রাইবারের ঘনত্ব বা ডেনসিটি অনেক বেশি, সেখানে আমাকে অনেকগুলো বেস স্টেশন করতে হয় এবং বিভিন্ন কনস্ট্রাকশনের কারণে কভারেজ এরিয়া এগুলোরও লিমিটেশন থাকে। সেই জন্য আমরা যখন শহরের মধ্যে দিয়ে আমরা হাঁটি বা আমরা গাড়িতে যাই তাহলে সেখানে আমাদের অনেক ঘন ঘন হ্যান্ডওভার হবে। whereas যদি আমি সাবারবান এরিয়াতে যাই অথবা রুরাল এরিয়াতে যাই যেখানে the cells would be quite big, যে সেখানে আমাদের the number of times we are handed over from this cell একটা base station আরেকটা base station would be less. So the handover is an action which is controlled by the mobile switching center of the cellular network. So basically the brain resides in the mobile switching center, যেখান থেকে পুরো মানে টাস্কটা কন্ট্রোল করা হচ্ছে বা কন্ট্রোল করা নিচ্ছে। The whole handover process including measurements, channel allocation and the handover itself takes several seconds to complete. তো যেটা হলো যে তার মানে কিন্তু আবার ওই সময়টার মধ্যে কিন্তু কোনো মতেই যেন কানেকশন লুজ না করে, এটাই হলো ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জেস অফ দ্য ইয়ে। তো এইটা মানে অনেকটা যে আমি একটা হাতে নিচ্ছি এবং আরেকটা হাতে দিচ্ছি, এই নেওয়া আর দেওয়া এই দুটো যেন এমন ভাবে হয় যে কোনো একটা পার্টিকুলার সময় দুটোই একসাথে থাকবে, দুটোই একসঙ্গে থাকবে, যেটা বেটার গ্রিপ বা বেটার সিগন্যাল কন্ডিশন, সেই বেটার সিগন্যাল কন্ডিশনটা এটা ওভাররাইড করবে। তার মানে যত ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে তত আস্তে আস্তে আমি আরেকটা বেস স্টেশনের আন্ডারে চলে যাচ্ছি। The actual change from one frequency channel to another is almost instantaneous and unnoticeable for the user. The system must allow enough time from the handover request to the actual handover. The typical time for the whole handover process in first generation ছিল 10 seconds, এখন হয় about 1 to 2 seconds হলো second generation, and third and fourth generation যেখানে in terms of milliseconds এই handover process গুলো completed হয়. Normally cellular systems prioritize handover requests to a cell over request for new originating calls in this cell. তো এখানে একটা জিনিস হবে যে আমরা বুঝতে পারি যে ফ্রিকোয়েন্সি গুলো যখন আমরা অ্যালোকেট করি টু এ নিউ কাস্টমার, সেখানে আমাদের কিছু ফ্রিকোয়েন্সিস থাকতে হবে টু সাপোর্ট দ্য হ্যান্ডওভার প্রসেস। কারণ হ্যান্ডওভারে হলো যে একটা কল ইজ গোয়িং, সেই কলটাকে যেন ইন্টারাপশন না হয়। আর নতুন কল যেটা সেটা টেম্পোরারিলি তোমাকে হয়তো চ্যানেল দিতে পারছে না, হয়তো দেখা গেল যে ইউ আর ওয়েটিং বা ইউ আর কানেকশন ক্যানট বি গিভেন, এখন ইয়েতে এই ধরনের নানা রকম মেসেজ আমরা পাই যেগুলো এই ধরনের আইদার দি সাবস্ক্রাইবার ইজ বিজি অথবা সাবস্ক্রাইবারের দেওয়ার মতো ফ্রিকোয়েন্সি নাই বা বিভিন্ন ইয়ের জন্য বিভিন্ন রকমের ইয়ে আছে। নর্মালি সেলুলার সিস্টেমস prioritize handover request to a cell over request for new originating calls in the cell, since the termination of an ongoing call is more annoying to a user than blocking of a new call. Effective handover is not only desirable from the user's point of view to optimize the quality of transmission at cell edges, it is also essential for control of the level of co-channel interference. তো এইগুলো হলো আমাদের
the MS and the BS are not aware of the location of the MS in the cell, the criteria for acquiring a handover must be based on the parameters that can be calculated from the received signal. The local level of received signal or signal quality in terms of estimated SNR or BER, SNR, signal to noise ratio, or bit error rate, obviously. So a operation obviously has to be very smooth and flawless, basically, to attain the quality of service. Quality of service is a very important parameter for mobile communication. In all communication, all services, the quality of service that this is one which is basically determines the quality of the thing, or quality of the service a customer is getting. Customer যেটা কোয়ালিটিটা মেজার করার হলো যে আমার কল ড্রপ করে যাচ্ছে, এটা একটা অ্যানোয়িং ফ্যাক্টর, বা আমি কোনো চ্যানেল পাচ্ছি না বা আমি একটা কল করতে পারছি না, সেটা আরেকটা অ্যানোয়িং ব্যাপার। তো সেগুলো তো অবভিয়াসলি যে অপারেটরের পয়েন্ট অফ ভিউ থেকে এগুলোকে যত ফ্ললেস করা যাবে তত বেশি তার কোয়ালিটি অফ সার্ভিসটা বেটার হবে, এবং বেটার কোয়ালিটি অফ সার্ভিস হওয়া মানে হলো যে আমাদের কাস্টমারের কি বলে ডিজায়ারটা বা কাস্টমারের কনফিডেন্সটা আমরা রাখতে পারবো। তো এখানে যেরকম যে আমরা দেখি যে if the mobile speed is high, the handover should be made quickly. The mobile speed can be estimated from the steep slope in the change of the received level or from the frequency of fading, since on average the fading frequency FD is equal to Doppler shift. Doppler shift তোমরা জানো যে আমরা ট্রান্সমিটারের দিক থেকে দূরে চলে যাচ্ছি বা কাছে চলে আসতেছি with a particular movement speed of a car or something, সেই ক্ষেত্রে আমাদের এই carrier frequency একটু shift হয় by Doppler frequency. So when the cell is split to several smaller radius cells to increase capacity, the number of expected handovers during the average call naturally increases. তো অনেক ক্ষেত্রেই কিন্তু মোবাইল সিস্টেমে কতগুলো ব্যাপার আছে যেগুলো কন্ট্রাডিক্টরি ইন দ্য সেন্স যে একটাতে আমার কি বলে কাস্টমারের সুবিধা, আরেকটাতে অপারেটরের সুবিধা। এখন অপারেটর যদি ঘন ঘন বেস স্টেশন করতে পারে, ঘন ঘন বেস স্টেশন করলে সে কাস্টমার বেস বাড়াতে পারে, যেটা আগেই বলেছি, তখন তারা অল্প এরিয়ার মধ্যে কয়েকটা ফ্রিকোয়েন্সি ইউজ করে আবার তার পাশে আবার নতুন বেস স্টেশনে আবার ওই ফ্রিকোয়েন্সি বা রিউজ ডিস্টেন্সের পরে আবার সেই ফ্রিকোয়েন্সি সেটটা ইউজ করতে পারে, যদি আমাদের ছোট ছোট দিয়ে একটা ক্লাস্টারিং গুলো ছোট ক্লাস্টারিং যদি হয়। অন্যদিক থেকে এই কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে যত কম হ্যান্ডওভার হবে তত ভালো, কারণ টেকনিক্যালি যত বেশি হ্যান্ডওভার হবে তত বেশি quality drop করতে পারে because of the technical difficulties. So some calculations indicate that a reduction in cell radius by a factor of 4 will produce more than 10-fold increase in the handover rate per subscriber. মানে একটা সেলকে যদি 4 ভাগ করা হয় তাহলে দেখা যায় যে almost 8 to 10 times বেশি বেড়ে যাচ্ছে হ্যান্ডওভারের রেট পার সাবস্ক্রাইবার। Approximate average numbers of handovers per call for different cell sizes একটা মোটামুটি measurement যেটা সেটা হলো যে 0.2 handovers per cell per call for a cell radius from 15 to 25 kilometer. এটা এখানে obviously যে আমি কতক্ষণ কথা বলছি এবং কোথায় দিয়ে আমি গাড়ি যাচ্ছে, রুরাল এরিয়া না কোন এরিয়া, সেই হিসাবে আমার হ্যান্ডওভারটা obviously অনেকখানি কমে যাবে। 1 to 2 handover per call for a cell radius from 3 to 8 kilometers, and 3 to 4 handovers per call for a cell radius from 1.5 to 3 kilometers. So এগুলা তো obviously কতগুলো মেজারমেন্ট থেকে এগুলা হয়তো ইয়ে করা হয়েছে, সেগুলো আমরা করছি না। In first generation analog FDM cellular system, signal level measurements were performed by the base stations and supervised by the MSC. Normally, each base station constantly monitors the signal level of all of its uplink speech channels. Uplink মানে হলো mobile station to the
বেস স্টেশন, তাই না? ডাউনলিঙ্ক হলো বেস স্টেশন টু দ্য মোবাইল স্টেশন। তো এই আপলিঙ্ক চ্যানেলগুলোর সবসময় কি বলে সিগন্যাল কন্ডিশন বা সিগন্যাল লেভেল মেজার করে দ্য বেস স্টেশন বা এমএসসি বেসিক্যালি। In addition to measuring levels of all ongoing calls, a spare receiver, locator receiver in BS measures signal level for users from neighboring cells which potentially are in need of a handover. So এটা বেসিক্যালি ছিল যখন এফডিএমএ সিস্টেম আমরা ইউজ করেছি বা করছি। এফডিএমএ হলো ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তার মানে একটা ফ্রিকোয়েন্সি ব্লক যেটা আছে সেই ফ্রিকোয়েন্সি ব্লকের মধ্যে যে যে যত ব্যান্ডউইডথের চ্যানেল আমার দরকার সেই চ্যানেলগুলোকে একটার পর একটা করে আমরা ফ্রিকোয়েন্সিতে ডিভাইড করছি, সেটাকে হলো আমরা এফডিএমএ বলি। আর যদি টিডিএমএ হয় বেসিক্যালি যেটা নাকি এখন টিডিএমএ is one of the major system in that way in mobile communication, যেটা নাকি সেকেন্ড জেনারেশনে একমাত্র টিডিএমই তখন ইউজ হতো। সেইখানে যেটাকে বলা হয় যে মোবাইল অ্যাসিস্টেড হ্যান্ডওভার, মাহো। মাহো, মোবাইল অ্যাসিস্টেড হ্যান্ডওভার, where every mobile station measures signal level and quality of the downlink channel from its own base station and from the surrounding base stations, and periodically reports the measurement results to the serving base station. A handover is initiated when the signal level from a neighboring base station starts to significantly exceed the level from the serving base station. The MAHO scheme allows handovers at much faster rate than in the first generation analog system, thus enabling the use of microcells for high system capacity. We have always assumed that the adjacent cells of a cellular system are non-overlapping. However, for handling simultaneously low speed and high speed mobile stations in an urban microcell environment, there could be umbrella cell. Umbrella cell মানে হলো যে কয়েকটা সেলের উপরে যদি একটা বড় সেল আমি আরেকটা লেয়ারে যদি আমি চিন্তা করি যে এই 5টা বেস স্টেশন পাশাপাশি আছে, এই 5টা হলো আরেকটা বড় ম্যাক্রো সেলের আন্ডারে আছে, সেটাকে ভার্টিক্যাল হ্যান্ডওভার হতে পারে, যেটাকে বলে ভার্টিক্যাল হ্যান্ডওভার এন্ড হরাইজন্টাল হ্যান্ডওভার। এনিওয়ে এটা আমরা পরে ইয়ে করব, আমাদের টাইমও শেষ হয়ে গেছে। এখন যেটা হলো যে আমরা নেক্সট ইয়েতে আমাকে আমরা যেটা ঠিক করেছি সেটা হলো যে নেক্সট সোমবারে 3:30টায় দুই সেকশন এ এন্ড সেকশন বি দুটোর জন্যই আমরা একসঙ্গে কুইজটা নিব, ঠিক আছে? অনলাইন অফ কোর্স। হ্যাঁ, এবং কতদূর পর্যন্ত আমরা ইয়ে করব কি কোন লেকচার গুলো সেটা আমি বলে দেব থ্রু ইমেইল, ঠিক আছে? জি স্যার। সোমবারের দিন স্যার ক্লাস থাকবে। হ্যাঁ, কি বলছো? কিছু বলছো না বলছো না? যাই হোক, আমি এখন রোল কল করব, তোমরা রোল কল করার জন্য প্রস্তুত হও। আচ্ছা, সেটা হলো সেকশন বি। ইফাতুল